আসসালামু আলাইকুম। গোপালগঞ্জে যে মানুষগুলো নিহত হলেন, হত্যাকাণ্ডের শিকার হলেন, তার দায় কার? কার জয় হলো, কার পরাজয় ঘটল? এই প্রশ্নগুলোর সঙ্গে সঙ্গে অবশ্যই এই কথা আমাদেরকে স্বীকার করতেই হবে, যেই উস্কানি দিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা কর্মীরা সেখানে কর্মসূচি ঘোষণা করেছিলেন, তারপরে আওয়ামী লীগের নেতা কর্মীরা চুপচাপ বসে থাকবেন, এটা তারা কিভাবে ভাবলেন? এটা ধরে নেওয়ার কোনো কারণ থাকতে পারে? এবং যে প্রশ্নটি শুরুতে করছিলাম, এই হত্যাকাণ্ডগুলোর দায় কার? আচ্ছা, শেখ হাসিনার বিচার চলছে, তাই না? কি কারণে বিচার চলছে? ধরে নিলাম 5 আগস্টের আগে যেই মানুষগুলো হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, সহস্রাধিক মানুষ নিহত হয়েছেন, তাদের কেউই অন্য কারোর গুলিতে নিহত হননি। যেই পেছনের পরিকল্পনার কথা জানা যাচ্ছে, যেই যুক্তরাষ্ট্রের প্লট নির্মাণের কথা জানা যাচ্ছে, স্নাইপার রাইফেল কাদের হাতে ছিল, ধরে নিলাম অন্য কারোর গুলিতেই কেউ মারা যায়নি, সবাই পুলিশ কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে মারা গেছেন। সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার ছিল? শেখ হাসিনা সরকারের ছিল। তাহলে সেই গুলির নির্দেশ শেখ হাসিনা দিয়েছেন এবং নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিচার কার্য চলছে। তাহলে প্রশ্ন হচ্ছে, এখনকার পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার? তারা তার শেখ হাসিনার নির্দেশে চলছে না, নিশ্চয় চলছে এই সরকারের নির্দেশে। এই সরকার কার? ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের। তাহলে এই যে মানুষগুলো হত্যাকাণ্ডের শিকার হলেন, কার নির্দেশে গুলি চালানো হলো? এখন তাহলে বিচার করতে হবে কার? যে মানুষগুলো নিহত হয়েছেন, সেই নিহতর খবর আমরা দেখলাম সন্ধ্যা 6:30 7টা পর্যন্ত কোনো গণমাধ্যমে এ সংক্রান্ত কোনো খবর নেই, কোনো অনলাইন পোর্টালে নেই, কোনো টেলিভিশন চ্যানেলে নেই। সন্ধ্যা 6:30 7টার দিকে একযোগে অনলাইন পোর্টালগুলোতে নিউজ হলো যে গোপালগঞ্জে সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। কালের কণ্ঠ 3 জন লিখেছে, হয়তো আজকের পত্রিকা 4 জন লিখেছে। আমরা যেটুকু খবর পাচ্ছি, নিহতের সংখ্যা সম্ভবত এর চেয়ে আরো অনেক বেশি। দুপুর থেকেই সংবাদ পাচ্ছিলাম যে কতজন নিহত হয়েছেন, কতজন আহত হয়েছেন, কিন্তু সেই 3টা, 3:30, 4টা থেকে কোনো গণমাধ্যমে কোনো খবর ছিল না। এতগুলো মানুষের দায়ভার, হত্যাকাণ্ডের দায়ভার কার? এবং কেউ কেউ হয়তো প্রশ্ন করতে পারেন, শুরুতে বলছিলাম যে আওয়ামী লীগ সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়েছে বা ঘটাচ্ছিল, তাহলে কি পুলিশ বসে থাকবে? গুলি তো তাকে করতেই হবে। তাহলে তো শেখ হাসিনার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য হতে পারে। 5 আগস্টের আগে যে সারা দেশের বিশৃঙ্খলা, যে অরাজক পরিস্থিতি, তার নিয়ন্ত্রণের জন্য শেখ হাসিনা গুলি করার নির্দেশ দিয়েছেন। যদি দিয়ে থাকেন, যুক্তির খাতিরে তাই আসে। এবং ঠিক একইভাবে তখন মেট্রো রেলে আগুন দেওয়া, বিটিভি ভবনে আগুন দেওয়া, যে ভাঙচুর, এবং সেগুলো তো এখন স্বীকারোক্তি সরাসরি এনসিপি, জাতীয় পার্টি, শিবিরের নেতারা দিচ্ছেন, জামাতের নেতারা দিচ্ছেন। পুলিশ হত্যা করে ঝুলিয়ে রাখার কৃতিত্ব নেয়া নিয়ে প্রতিযোগিতা চলছে। তাহলে শেখ হাসিনা তখন গুলি নির্দেশ দিয়েছিলেন, যদি দিয়ে থাকেন, তাহলে তো অপরাধ কিছু করেননি, তাহলে তার কেন অপরাধ, মানে তার বিচার হবে? আর যদি বিচার হতেই হয়, তাহলে 16ই জুলাই যে হত্যাকাণ্ডগুলো ঘটল, আমরা স্পষ্ট দেখলাম যে গুলি করা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে। বিচার কি হবে এইগুলোর? যেমনটি আমরা প্রশ্ন তুলেছিলাম 16ই জুলাই, ঠিক 2024-এ আজকের এই দিনটিতে আবু সাইদ হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন, তাকে পুলিশ গুলি করছে, রাবার বুলেট ছুটছে, তখন তো আমরা পুলিশের বিচার দাবি করেছিলাম। এবং সেই বিচারের সূত্র ধরে, মানে দাবির সূত্র ধরে শেখ হাসিনার বিচারও অনেকে করছিলেন। সরকার একটি বিবৃতি দিয়েছে, ঠিক 5 আগস্টের আগে শেখ হাসিনা সরকারকে যেভাবে দায়ী করা হয় যে এইভাবে মানুষ মরছে, সেই সম্বন্ধে একটি কথাও উল্লেখ করা হচ্ছে না সরকারের বিবৃতিতে। শুধু মেট্রো রেল কিংবা বিটিভি ভবনে গিয়ে শেখ হাসিনা কাঁদছেন। তাও তো সেখানে আবু সাইদের কথা উল্লেখ করেছিলেন তিনি, যখন সম্ভবত বিটিভি ভবনে গেলেন, ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন
পরিদর্শন করতে। কিন্তু সরকার যে বিবৃতিটি দিয়েছে সেখানে তো এই হত্যাকাণ্ড নিয়ে একটি শব্দও নেই। যারা নিহত হয়েছেন তাদের উদ্দেশ্যে কিছু বলেনি। কি বলা আছে সংক্ষেপে যদি একটু বলি, গোপালগঞ্জে যে সহিংসতা সংঘটিত হয়েছে তা সম্পূর্ণরূপে নিন্দনীয় ও অমার্জনীয়। শান্তিপূর্ণভাবে 1 বছর আগের বিপ্লবী আন্দোলনের বার্ষিকী পালন করতে আসা তরুণ নাগরিকদের উপর এমন হামলা তাদের মৌলিক অধিকার হরণের শামিল। এনসিপি মার্চ টু গোপালগঞ্জ ঘোষণা দিয়ে যে সমাবেশ বা সভার আয়োজন করেছিল, তারা কি মনে করেছিল যে গোপালগঞ্জ তারা দখলে নিয়ে নেবে, খুব সহজে গোপালগঞ্জে সভা সমাবেশ করে চলে আসবে, এর মধ্য দিয়ে তারা প্রমাণ করতে পারবে যে গোপালগঞ্জ তারা স্বাধীন করে নিয়েছে? এই ধরনের পরিকল্পনা ছিল? মানে গোপালগঞ্জে যারা আওয়ামী লীগ ছাত্রলীগ করেন 90 থেকে 95% মানুষ, তাদের সবাইকে আন্ডারমাইন করেছিলেন। করাটা কি ঠিক হয়েছে? তারা কি মনে করছেন যে তাদের খুব বিজয় হয়েছে, খুব সহজে মানে অন্তত সমাবেশটি করতে পেরেছে, তারা গোপালগঞ্জের বুকের উপর দাঁড়িয়ে বলতে পেরেছে যে মুজিববাদ মুর্দাবাদ, মুজিববাদ নিপাত যাক, এটি তাদের বিজয়? খুব সাহসিকতা দেখিয়েছে। এতই সাহসিকতা দেখালো যে তাদেরকে ফিরতে হলো সেনাবাহিনীর ট্যাঙ্কের মধ্যে লুকিয়ে। পুরো রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে তারা সমাবেশটি করেছে। অনেকে বলতে পারেন যে তারা বিরক্ত দেখিয়েছেন, সমাবেশটি তো করেছে। আওয়ামী লীগের সময় যখন ছাত্রলীগ যুবলীগ বা আওয়ামী লীগের নেতাকর্মীরা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে পুলিশ সহ সব ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় বিরোধী দলের উপর হামলে পড়ে, যখন তারা নির্বিঘ্নে তাদের সমাবেশটি করে ফেলতে পারে, বিরোধী দলের সমাবেশ করতে বাধা দেয়, তখন কি আমরা তখন বলেছি যে এগুলো খুব বিরক্তপূর্ণ কাজ? আমরা হেসেছি না? এগুলো কাপুরুষতা বলে উল্লেখ করিনি? যদি সেইগুলো কাপুরুষতা হয়ে থাকে তাহলে তো 16ই জুলাই গোপালগঞ্জে যা ঘটলো সেগুলোও তো চরম কাপুরুষতা, বিরক্তের কিছু দেখি না। সবচেয়ে বড় কথা, এনসিপিকে কেন এই সভাটি করতে হলো উস্কানির মধ্য দিয়ে? গত 2-3 দিন বা 4 দিন ধরে পুলিশি অভিযান তো চলছিল, অনেককেই আটক করা হচ্ছিল। কেন আটক করা হচ্ছিল? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধরে নিয়েছে বা তাদের কাছে তথ্য ছিল আওয়ামী লীগ বা ছাত্রলীগ সন্ত্রাসী সংগঠন হিসেবে সন্ত্রাস করতে পারে, এজন্য অভিযান চালিয়েছে, তাই না? যদি পুলিশের পক্ষে যুক্তি দিতে হয়। আচ্ছা, ঘরে ঘরে তল্লাশি করে পুলিশ সদস্যদের না পেয়ে অনেকের স্ত্রীদেরও আটক করা হলো, নারীদেরকে আটক করে নিয়ে আসা হলো। গোয়েন্দা সংস্থার কি কাজ ছিল? গোয়েন্দা তথ্য কি ছিল? যেরকম আটক করলেই আর সবাই ভয়ে চুপসে যাবে? কেন গোয়েন্দা তথ্যটি সরকারের কাছে দেওয়া হয়নি যে এ ধরনের কোনো ঘটনা ঘটতে পারে? বলতে পারেন যে না, এনসিপি পিছিয়ে আসতে চায়নি, এনসিপির সব দাবি দাওয়া পূরণ করতে গিয়ে এভাবে একের পর এক হত্যাকাণ্ড ঘটবে। যা কিছু ঘটেছে আমরা আমাদের আশঙ্কার জায়গা থেকে বলতে পারি আরো অনেক কিছু ঘটবে। কে শুরু করবে, কে শেষ করবে আমরা জানি না। আমরা শুধু এটুকু বলতে পারি যে ভয়ঙ্কর এক ডিপ স্টেটের খেলা চলছে। গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়েছে। কাল যে সরকারের পক্ষ থেকে অন্য কোথাও কারফিউ জারি করা হবে না তা তো আমরা নিশ্চিত করে বলতে পারছি না। আর নির্বাচন, যারা এখন নির্বাচনে আশা দেখছেন তাদের প্রতি আসলে আমাদের করুণা হয়। সম্মানিত দর্শক, দেশে আসলে কি হতে যাচ্ছে? আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব কোন অবস্থায় আছে? আমরা কি আসলে একটা স্বাধীন রাষ্ট্র? আমরা কি নিজের ইচ্ছা মতো আমাদের এই রাষ্ট্র কোনো একটা দেশের সঙ্গে ব্যবসা করতে পারবে কি পারবে না? অন্য একটি দেশের সঙ্গে আমরা সম্পর্ক রাখতে পারবো কি পারবো না? এটা কি এখন আমেরিকার কথা মতো আমাদেরকে চলতে হবে? এই যে আমাদের যে নব্য পরাধীনতা, যে গুঞ্জন শুনছি, পরাধীনতার যে ক্রন্দন শুনছি, এটা তো আগে ছিল না। এটা তো শেখ হাসিনার জমানাতে ছিল না। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, সেও তো শেখ হাসিনাকে এইভাবে যে চীনের সাথে ব্যবসা করা যাবে না এরকম একটা টু শব্দ করতে পেরেছে আপনারা দেখেছেন কখনো? মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কখনো বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে টেলিফোন করে বলবে যে চীনের সাথে ব্যবসা করা যাবে না, আমাদেরকে সেন্ট মার্টিন দিতে হবে, আমাদের কথা মতো এটা করতে হবে, অথবা আমাদের এই এই প্রোডাক্ট নিতে হবে, দেশের এই এই কাজগুলো করতে হবে, না হলে তোমাদের সাথে ব্যবসা করবে না। এই কথা 15 বছরে আমেরিকা বলতে সাহস পেয়েছে? শেখ হাসিনা যখন প্রথম আসলো তখন তো ট্রাম্প ছিলেন, তখন তো ট্রাম্প অনেক পাগলামি করেছেন, কিন্তু পেরেছেন। কিন্তু এখন হচ্ছে কেন? অতি সম্প্রতি আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের যে তৈরি পোশাক আমরা রপ্তানি করি, সেই তৈরি পোশাকে মার্কিন যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ করেছে 35%। ভালো কথা, এটা আমাদের অসুবিধা কি? হোয়াট ইজ আওয়ার প্রবলেম? এই যে 35% যে শুল্ক আরোপ করেছে, এই শুল্ক তারা কালেকশন করবে যারা মার্কিন আমদানিকারক, তাদের কাছ থেকে, তাদের দেশের লোকেরা ট্যাক্স দেবে। আমাদের কি? আমরা আমাদের মাল বানাবো, মাল বানানোর পরে আমেরিকানরা প্রয়োজন হলে ভালো লাগলে নেবে, নাহলে নেবে না। পৃথিবী অনেক বড়, এবং আমাদের কাছ থেকে তখন দেখবেন যে মানে ভারত কিনে নেবে এই মাল, ভারত এই মাল কিনে নেবে, নিয়ে গিয়ে তারা আবার আমেরিকার কাছে বিক্রি করবে। যে সকল দেশ, ভিয়েতনামে 20% ট্যাক্স আছে, ভিয়েতনামের বায়াররা আমাদের কাছ থেকে মাল কিনে নেবে, মাল কিনে নিয়ে তারা এখান থেকে ভিয়েতনামে নিয়ে কান্ট্রি অফ অরিজিন তারা চেঞ্জ করে সেখানে পাঠিয়ে দেবে। এগুলো দুনিয়ার নিয়ম, জাস্ট 1 থেকে 2 মাস কষ্ট হবে। আমেরিকা যদি বাংলাদেশের কোনো পণ্যের উপরে 100% ট্যাক্স দেয়, কিচ্ছু হবে না, বাংলাদেশের গার্মেন্টস সেক্টর কিচ্ছু হবে না। আমি এই গার্মেন্টস ব্যবসার সাথে জড়িত, আজকে মানে ছোটখাটো নয়, মানে বাংলাদেশে এখন যারা বড় বড় গার্মেন্টস প্রতিষ্ঠান চালাচ্ছেন, এদের অনেকের আগে আমি গার্মেন্টস ব্যবসা শুরু করেছি, অনেকের আগে, যাদের এখন বছরে 1000 কোটি টাকা টার্ন ওভার হয়। বাংলাদেশে আমি 2001 সনে এই নিজের এই ব্যবসাটা শুরু করেছি, গার্মেন্টস ব্যবসা। আর 91-তে আমার অন্য ব্যবসা শুরু। তো 91-তে যদি অন্যের ব্যবসা ধরেন, আমার ব্যবসায়িক অভিজ্ঞতা কত বছর হয়ে গেল, আর গার্মেন্টস যদি ধরেন 2001 থেকে, তাহলে তো প্রায় 25 বছর হয়ে গেল। 25 বছর ধরে গার্মেন্টস ব্যবসার অভিজ্ঞতা। এর মধ্যে কত কিছু হলো, ইউরোপের সাথে কত হলো, আমেরিকার সাথে কত হলো, কত বায়ারের সাথে, আমেরিকাতে কত এক্সপোর্ট। এই আমেরিকার এক বায়ার আমার সাথে গন্ডগোল হলো, আমি বললাম যে না, 5% ডিসকাউন্ট তারা চাইলো, আমি দিলাম না। আমি বললাম যে না, ওই মাল আমি $50,000 মাল আমেরিকাতে করে দিচ্ছি, মানে জাস্ট আমেরিকা পুরাই দিয়েছে বায়ার, একটা পয়সা আমি পাইনি। কিন্তু তারপর আমি মাথা উঁচু করে দাঁড়িয়েছিলাম। কই, আমি ওই কাজ করার পরেও তো মানে আমি টিকে আছি এবং আগের চেয়ে ভালো আছি। আর যে সমস্ত লোকজন দেখা গেল যে বায়ারের কথা মতো ডিসকাউন্ট দিয়েছে, 10%, 20%, 30% লস খেতে খেতে এখন তারা প্রায় সবাই ব্যবসা থেকে আউট হয়ে গেছেন, বেশিরভাগ লোক। টিকে নাই কেউ। ব্যবসা করার জন্য কৌশল দরকার, তাগদ দরকার, আর ভালো প্রোডাকশন দরকার, প্রোডাক্টিভিটি দরকার। সারা দুনিয়াতে আপনার প্যান্ট আমরা যা তৈরি করি, আমরা তৈরি করি কি? প্যান্ট তৈরি করি, শার্ট তৈরি করি, গেঞ্জি তৈরি করি। বলেন তো আমেরিকাতে কেন আমার এক্সপোর্ট করতে হবে? আমেরিকাতে কেন এক্সপোর্ট করতে হবে? আমেরিকাতে আমরা যে সমস্ত জিনিস এক্সপোর্ট করি, ওর সাথে বরং আমি যদি বাংলাদেশের লোকাল খালি গুলিস্তানে মাল সেল করি, গুলিস্তানে আপনি গিয়ে দেখবেন যে কতগুলো বায়ার আছে, বড় বড় বায়ার আমেরিকাতে আছে, ইউরোপে আছে। তারা যেই রেটে আমাদের কাছ থেকে মাল নেয়, ঠিক সেম রেটে আমি যদি বাংলাদেশে এই মালগুলো বিক্রি করি, আমার লাভ আরো বেশি হবে। এবং আমি যখন বিনা শুল্কে কাপড় আনছি, আমি যদি বলি যে না, বিনা শুল্কে কাপড় আনবো না, আমি সরকারকে ইম্পোর্টের 30%, 40% ট্যাক্স দিয়ে আমি শুধুমাত্র বাংলাদেশের লোকাল মার্কেট ধরবো, এই মার্কেট ডেভেলপ করে যাবে। এবং এই লোকাল মার্কেট থেকে তখন আমেরিকান বায়াররা এই গুলিস্তানে, বঙ্গবাজারে এসে তারা এই বাংলাদেশের গার্মেন্টস সামগ্রী কিনে প্লেন ভরে ভরে, কন্টেনার ভরে ভরে তারা এই দেশ থেকে নিয়ে যাবে। এবং ঠিক সেম কাজটা আমাদের দেশের লোকজন চায়নাতে গিয়ে করে। আপনি গিয়ে দেখেন আমাদের এই যে গার্মেন্টস মার্কেটের একটা বিরাট অংশ কিন্তু চায়নার গুয়াংজো থেকে আসে। আমাদের যে বায়াররা, গুলিস্তানের যারা বায়ার আছে, তারা গুয়াংজোতে যায়, এখানে গিয়ে হোটেলে থাকে, তারপর শেষে সেখান থেকে গিয়ে তারা বিভিন্ন মার্কেটে গিয়ে মাল কিনে চাইনিজ যারা সাপ্লায়ার আছে তাদের কাছে দিয়ে আসে, সেখান থেকে কন্টেনার ভরে ভরে যে মালগুলো আসে, এগুলো আপনি গিয়ে দেখেন, এই যে কম্বল বলেন, শার্ট দেখেন, প্যান্ট দেখেন, যে চাইনিজ প্রোডাক্টগুলো দেখেন, জ্যাকেট দেখেন, বসুন্ধরা মার্কেট গিয়ে দেখেন, পল্টন যে পুলিশ সুপার মার্কেট আছে সেখানে গিয়ে দেখেন, গুলিস্তানে বড় বড় মার্কেট দেখেন, শত শত কন্টেনার চায়না থেকে আসে, যারা ওই যে আমাদের যেমন কেরানীগঞ্জে কুটির শিল্প আছে গার্মেন্টসের, 20, 25, 30, 40টা মেশিন নিয়ে বসে আছে, 200 মেশিন নিয়ে বসে আছে, জাস্ট ওই গার্মেন্টসের যে ফ্যাব্রিকগুলো ঝুট হিসেবে বিক্রি করা হয়, ওই ফ্যাব্রিকগুলো দিয়ে এরা তৈরি করে। তো এদের কাছ থেকে বিভিন্ন যারা পাইকারি কিনে গুলিস্তানে নেয়, বা গুলিস্তান থেকে খুচরা যারা বিক্রেতা, তারা সারা বাংলাদেশে ছড়িয়ে দেয়। ঠিক তদ্রূপ চায়নাতে এরকম অসংখ্য মার্কেট আছে, এবং সেই অসংখ্য মার্কেটে যে প্রোডাক্টগুলো হয়তো একজনে কিনলো একটা শার্ট 300 টাকা দিয়ে, সেই মার্কেটগুলোই মেড ইন চায়না, লেখা আছে যারা বা অমুক ডানহিল,
এই বাংলাদেশে ঢাকা শহরে এসে 3,000 4,000 টাকা করে সেই মালগুলো বিক্রি হচ্ছে। ঠিক একই ঘটনা আপনি দেখেন, আমরা এখানে আমাদের বাংলাদেশে একটা ডানহিলের একটা শার্ট তৈরি হচ্ছে। তো যে লোক ডানহিলের একটা শার্ট তৈরি করছে, সে পার ডজনে 1 ডজন ডানহিলের শার্ট সেলাই করে সে বড় জোর, আমার কাছে মনে হচ্ছে না যে $30 বেশি এখন ডানহিল পায়। আর অন্যান্য যারা আছে ডজনে $20 বেশি না। তো $20 মিনস কত? বর্তমান রেট অনুযায়ী ধরেন 3,000 টাকা। 3,000 টাকা 1 ডজন শার্টের সেলাই। প্যান্টের একই অবস্থা, মানে জিন্স প্যান্ট 1 ডজন প্যান্ট সেলাই করবেন, আপনি পাবেন সর্বোচ্চ 3,000 টাকা, এর বেশি না। এখন আপনি ফেরদৌসে যান তো একটা প্যান্ট সেলাই করতে, কয় টাকা লাগে? 1 ডজন প্যান্ট সেলাই করেন 6,000 টাকা দিতে হবে মিনিমাম। 500 টাকার নিচে তারা কোনো প্যান্ট সেলাই করে না। কিন্তু ফেরদৌসে যে কোয়ালিটি, মানে আমাদের গার্মেন্টসগুলোতে যে কোয়ালিটি, অত্যাধুনিক মেশিন, তার 25% কোয়ালিটিও ফেরদৌস, সানম্যান বা ওই যে ইন্ডিয়ান যে কোম্পানিগুলো আছে বাংলাদেশে, রেমন্ড, তারা কিন্তু সেই কোয়ালিটি মেনটেন করতে পারে না। আমাদের গার্মেন্টসগুলো এত অত্যাধুনিক, আমরা সেগুলো আমেরিকাকে দিচ্ছি। দিয়ে আমেরিকাতে এই বাংলাদেশের মালগুলো ওয়ালমার্টে গিয়ে দেখেন, অন্য জায়গাতে গেলে পানির দামে বিক্রি হচ্ছে আর ফুটপাতে বিক্রি হচ্ছে। ইটালিতে যারা থাকেন তারা দেখেন সবকিছু ফুটপাতে বিক্রি হচ্ছে বাংলাদেশের এই মালগুলো। এবং যারা বিক্রি করছে, এই যে যত বড় বড় বায়ার দেখেন, দেখাচ্ছে বলেন ভায়া মিডিয়া, এখানে অনেক কিছু আছে। তা আপনি যদি বাংলাদেশ মার্কেটটা কোয়ালিটিটা ঠিক রাখতে পারেন, পুঁজিটা ঠিক রাখতে পারেন, আমাদের ব্যাংকিংটা ঠিক থাকে এবং আমাদের প্রোডাকশন লাইনটা থাকে, এখন আমাদের যে রেট আছে তার চেয়ে দ্বিগুণ রেটে ওরা এসে হাতে পায়ে ধরে তারপর এখান থেকে নেবে। আমি আপনাকে জাস্ট যে যখন করোনা হলো, তো ওরা তো ইউরোপের এবং আমেরিকার বায়াররা এই কমপ্লায়েন্স লাগতে হবে, অ্যাকর্ড লাগতে হবে, বিভিন্ন রকম যাকে ভুং ভাং কথাবার্তা বলে। করোনার সময় যখন এরকম অর্ডারে শর্ট পড়লো, ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে গেল, অনেক বড় বড় বায়ার যারা এত নাকুচু যে কমপ্লায়েন্স না হলে হবে না, ট্রেড অ্যাসোসিয়েশন থাকতে হবে, ক্যান্টিনের খাবার মান থাকতে হবে, এমনকি গার্মেন্টসে যে সমস্ত মেয়েরা কাজ করে তাদের মেডিকেল ট্রিটমেন্ট কিভাবে দেওয়া হচ্ছে, তাদের স্যানিটারি মানে সামগ্রী কিভাবে দেওয়া হচ্ছে, স্যানিটারি ন্যাপকিন দেওয়া হচ্ছে কিনা, এই জিনিসগুলো যারা এসে চেক করে তারপরে ফ্যাক্টরিতে ঢুকে, তারা ওই 2 লাইন 3 লাইনের ছোট ছোট ফ্যাক্টরিতে জাস্ট ভিক্ষুকের মতো, পাগলের মতো ঘুরছে তাদের এই মালগুলো সেলাই করার জন্য করোনার সময়টাতে। ইট ডিপেন্ডস অন আপনার কি অবস্থা হয়েছে। ভিয়েতনামে কয়জন লোক আছে, আপনারা কয়জন ভিয়েতনামে গেছেন? এই খালি আমরা ভিয়েতনামে ভয় পাচ্ছি। ভিয়েতনামের যে টোটাল শিল্প, তাদের যে স্যালারি অ্যান্ড ওয়েজেস এবং তাদের যে জনসংখ্যা, আমাদের বাংলাদেশের এই মার্কেটের 10%ও তারা ভিয়েতনামে নিতে পারবে না, তাদের সে ক্যাপাসিটি নেই। তারা বাংলাদেশকে মানে টেক্কা দেওয়ার জন্য ইথিওপিয়াতে মার্কেট তৈরি করার চেষ্টা করেছে, 100% ফেল আমেরিকানরা, ইউরোপিয়ানরা। তারপরে তারা পুরো মানে একেবারে জিরো ট্যাক্স দিয়ে আফ্রিকাকে তারা করার চেষ্টা করে। কিন্তু এখন পর্যন্ত আমাদের বাংলাদেশের ডিবিএল গ্রুপ বিশাল, তাদেরকে আফ্রিকা সরকার, ইথিওপিয়া সরকার হাজার একর মানে 4-5 হাজার বিঘা জমি দিয়ে দিচ্ছে, কিন্তু বাংলাদেশ থেকে তারা টাকা নিয়ে ইনভেস্ট করছে, কিন্তু কিচ্ছু করতে পারেনি। এবং অনেকে সবাই ধরা খেয়েছে যারা বিদেশে গেছে ইথিওপিয়াতে। তারপরে কম্বোডিয়ার কথা বলা হয়, ভিয়েতনাম বলা হয়, আমি তো এই দেশগুলো ভ্রমণ করে আসছি, সেখানে বায়ার্স মিটিং করে আসছি। চীন এখন এই গার্মেন্টস প্রোডাক্টে যাচ্ছে না, বিকজ তাদের স্যালারি ওয়েজ এত বেড়ে গেছে যে এখানে তারা মানে লো প্রোডাক্ট করতে পারছে না, তারা হাই এন্ডের প্রোডাক্টে চলে গেছে। ইন্ডিয়াতে একই অবস্থা। ইন্ডিয়াতে মানে বেশিরভাগ এলাকা আমাদের চেয়ে খারাপ এবং ওখানে শিল্পপ্রবণ না। তাদের যে সকল এলাকাতে শিল্পপ্রবণ এলাকা, এখন অনেক ইন্ডিয়ান কোম্পানি, চাইনিজ কোম্পানি, তারা বাংলাদেশে পাগলের মতো ঘুরতেছে ফ্যাক্টরি সেট আপ করার জন্য। তো এই যে মানে যারা রাষ্ট্র চালাচ্ছে তাদের এই বাস্তব অভিজ্ঞতা না থাকার কারণে, হীনমন্যতার কারণে, আপনি চিন্তা করেন আমরা আমেরিকাতে $8 বিলিয়ন এক্সপোর্ট করি। $8 বিলিয়ন যদি এক্সপোর্ট করেন তাহলে ওটা নেট প্রফিট কত? নেট প্রফিট সর্বোচ্চ 5%। $8 বিলিয়ন সর্বোচ্চ 5% যদি লাভ করেন, লস করলে তার মানে আনলিমিটেড, সর্বোচ্চ মানে 1% to 5% হলো লাভ। এই 5% যে লোক লাভ করলো তার পিছনে বিদ্যুতে সরকার সাবসিডি দিচ্ছে, পোর্টে সরকার সাবসিডি দিচ্ছে, কাস্টমস পোর্ট 100% সাবসিডি দিচ্ছে, ওখান থেকে এক্সপোর্টে কোনো ট্যাক্স নেওয়া হচ্ছে না। তাহলে কি হচ্ছে, আমরা যে 5% লাভ করছি, মূলত ওখানে যে কর্মসংস্থানগুলো হচ্ছে, টোটাল ধরেন গ্রস প্রফিট 15 to 20%, $8 বিলিয়ন, স্যালারি, ওয়েজ, বিদ্যুৎ বিল সবকিছু বাদ দিলে একটা মালিকের 1 থেকে 5% তার নেট প্রফিট থাকে। তাহলে মালিক যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে কথা হবে। এবং এখানে দেখেন বিদ্যুৎ বলেন, অন্যান্য বলেন, সরকারকে এই $8 বিলিয়ন পেছনে অ্যাটলিস্ট
25% তাকে সাবসিডিজ দিতে হচ্ছে বাংলাদেশ সরকার। আর এই সাবসিডিজটা কে নিয়ে যাচ্ছে? আমেরিকা নিয়ে যাচ্ছে। তো সরকারের 25% সাবসিডিজ দিয়ে মূলত এখানে ধরেন 20 লাখ লোকের কর্মসংস্থান হচ্ছে, এখানে ব্যাংক চলছে, বিমা চলছে, পোর্ট চলছে, এই চলছে, মানে একটা সার্কুলেশন। তো এই সার্কুলেশন আমাদের নেট প্রফিটে যারা মালিক তাদের খুব বেশি লস হবে না, সরকারের লস হবে না, বাট 2 থেকে 3 মাস পরে আমরা দাঁড়িয়ে যাবো। কিন্তু এটাকে পুঁজি করে আমেরিকা যে কাজ করছে, সরকারকে যে স্কুইজ করে যে গোপন চুক্তি করছে, করে এখন বলছে চীনের সাথে বাণিজ্য কমাতে হবে, তারপরে আমেরিকার সাথে তোমার যদি বাণিজ্য করতে হয় এখানে এখানে এই কাজ করতে হবে, যে সকল শর্ত দিচ্ছে, এতে করে পুরো দেশের অর্থনীতি, ব্যাংকিং, ব্যবসা বাণিজ্য, পররাষ্ট্রনীতি এবং স্বাধীনতা সার্বভৌমত্বের যে ব্যাকবোন, মেরুদণ্ড, এটা ভেঙে যাবে, চুরমার হয়ে যাবে। এবং এর ফলে এখন এটা তো একটা অনির্বাচিত সরকার, ভবিষ্যতে যারা নির্বাচিত সরকার আসবে তারাও কিন্তু দেশ চালাতে পারবে না। যে দেশ একবার আমেরিকার কবলে পড়েছে, আমাদের দেশেও যে 2 বিঘা জমির মতো, রবীন্দ্রনাথের সেই বিখ্যাত 2 বিঘা জমির মতো, ওই যখন একটা মানুষ ধনী হয় ওর যে লোভ এত বেড়ে যায়, ও এত ছোট লোক হয়ে যায়, এবং মানে ওর সামনে যে একটা গরিব না খেয়ে ছটফট করে মরে যায়, ও ওটাকে মনে করে বিনোদন। আমেরিকার অবস্থা তাই হয়েছে। আমেরিকাতে যারা পার্মানেন্ট থাকেন তারা জানেন যে ওখানকার জীবনটা কত কঠিন। আমেরিকার কোনো অভিজাত লোক এই বাঙালিদের সাথে মিশে না। ওখানে যারা সিনেটর, আপনি বাংলাদেশের এমপিদের দাপট বা অহংকার দেখে আপনার রাগ হয়, আপনি আমেরিকার কোনো সিনেটর, আমেরিকার কোনো কংগ্রেসম্যান, ওদের যদি অহং দেখেন, ভাবসাব দেখেন। আমি একজন তার অফিসে আমার অ্যাটাচমেন্ট ছিল, আমি যখন ওখানে ফেলোশিপ করি, ডেমনি ডেভিস, শিকাগো যে ডাউনটাউন, ওই অঞ্চলের 7 বারের কংগ্রেসম্যান। তো ওই অফিসে আমি প্রায় 1.5-2 মাস আমি কাজ করেছি। আপনি বিশ্বাস করেন যে একজন ব্ল্যাক ম্যান, কালো মানুষ, ওই শহরের শিকাগোর মতো শহরে যে বড় বড় যে শিকাগোর যেটাকে মিশিগান লেক বলা হয়, সেই মিশিগান লেকের পাশে শিকাগোর সবচেয়ে স্কাই কাপারগুলো আর কি, বড় বড় বিল্ডিংগুলো। তো ওর মধ্যে সিয়ার্স টাওয়ার্স রয়েছে, যেটা আমাদের বাংলাদেশের বিজ্ঞানী যে ফজলুর রহমান করেছেন, একটা যেটা এক সময় আমেরিকার সবচেয়ে হাইয়েস্ট বিল্ডিং ছিল সিয়ার্স টাওয়ার। তো ওই এলাকার সবচেয়ে বড় বড় মার্চেন্টরা, ব্যবসায়ীরা এমপি সাহেবের সাথে দেখা করার জন্য সে ঘন্টার পর ঘন্টা বসে থাকতো, তারপরে শেষে সে দেখা করতো, অনেক সময় করতো না। এখন চিন্তা করেন বাংলাদেশে এমন কোন এমপি আছে যে বসুন্ধরা গ্রুপের মালিকরে বাইরে বসায় রাখে, বাট বসুন্ধরা গ্রুপে 100 বার কিনতে পারে এইরকম ব্যবসায়ী, আমেরিকান ব্যবসায়ীদেরকে আমি দেখেছি ডেন্ডি ডেভিসের অফিসে বসে আছে একটা অ্যাপয়েন্টমেন্টের জন্য। আমার ওই যে আমেরিকার আর্মস কমিটির চেয়ারম্যান ছিলেন কার্ল লেভিন, তো কার্ল লেভিনের অফিস মিশিগানে, ডেট্রয়েটে, যেটা মোটর সিটি, ফোর্ডের সিটি। তো আমি ওখানে কিছুদিন কাজ করেছি। তো এখন ওখানে সেই যে কার্ল লেভিনের অফিসে গিয়ে কার্ল লেভিনের সাথে দেখা করা দূরের কথা, তার যে সেক্রেটারির সাথে দেখা করবে এরকম কোনো বড় ব্যবসায়ী ডেট্রয়েট শহরে ছিল না। দিস ইজ দ্য রিয়ালিটি অফ দ্য পলিটিক্স। ওরা এতটা অহংকারী, এবং যে সমস্ত বায়াররা আমেরিকাতে বাংলাদেশে আসে, আপনি যদি আটকাতে পারেন ওরা আপনার পা ধরবে, আর যদি আটকাতে না পারেন ওরা আপনার জীবনকে হারাম করে দেবে। যারা এরকম দুষ্ট বায়ারের কবলে পড়েছেন তারা সবাই ক্ষুতুর হয়ে গেছেন। অনেক গার্মেন্টস ফ্যাক্টরি ভালো করছেন, তারা ওই যে বিশেষ করে যারা ইউরোপিয়ান কিছু কিছু অভিজাত বায়ার আছে যারা কখনো মারে না, যেমন ধরেন ওয়ালমার্ট, ওয়ালমার্ট এরা সাধারণত মারে না কাউকে, কিন্তু এরকম অনেক ছোট ছোট বায়ার আছে যারা একেবারে ফ্যাক্টরিটাকে শেষ করে দেয়। আপনি সারাদিন কান্নাকাটি করবেন, আপনাকে ইয়ারে শিপমেন্ট করাবেই। তো এই অমানবিক একটা রাষ্ট্র, অমানবিক একটা দেশের সঙ্গে ব্যবসা করার জন্য আমরা যে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব বিসর্জন দিচ্ছি, ইটস নট গুড থিং। আমি মনে করি যে এই বিষয়গুলো নিয়ে সবারই, ইনক্লুডিং যারা গার্মেন্টস ব্যবসায়ী, তারা তো রিয়েলিটি জানেন, যে আমি যে কথা বললাম এটা তো গার্মেন্টস ব্যবসায়ীরা জানেন। তো এই গার্মেন্টস ব্যবসায়ীরা যারা জানেন তাদের এই কথাগুলো খোলামেলা বলা উচিত, এবং এই তাদেরকে ওসিলা করে, মানে এই গার্মেন্টস ব্যবসা ওসিলা করে গার্মেন্টসের উপরে আপনার মানে বন্দুক রেখে এই যে দেশটা যদি বিক্রি হয়ে যায়, স্বাধীনতা যদি সার্বভৌমত্ব না থাকে, যদি আমাদের চীন এর মতো একটা শক্তিশালী রাষ্ট্রকে আমরা শত্রু বানিয়ে ফেলি, আমরা দাঁড়িয়ে থাকতে পারবো না। আমাদেরকে সে আফগানিস্তানের মতো ওইভাবে গাঁজার চাষ করতে হবে, কোকেনের ব্যবসা করতে হবে, এবং ওইভাবে AK-47 নিয়ে ঘুরতে হবে। জাস্ট এটা আফগানিস্তান, কিংবা এটা সিরিয়া, কিংবা ধরুন একটা লিবিয়া। এই তো মানে আমেরিকা যেখানে আঙ্গুল বসিয়েছে, যেখানে হাত দিয়েছে, সেখানে এই অবস্থায় তৈরি হয়েছে। আল্লাহ আমাদের সবাইকে এই আমেরিকার কবল থেকে রক্ষা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।